যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর এই কারণে প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি একটি জাতীয় সংলাপের আয়োজন করুন। সেখানে প্রত্যেকটা দল যাবে, গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে প্রত্যেকে থাকবে। আমরা দেখতে চাই যে আওয়ামী লীগের পুনর্বাসন কারা চায়। আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের ব্যাপারে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত তৈরি হয়ে রয়েছে। এখন সরকারের দায়িত্ব সকল দলকে ডাকা, জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে এবং সেখানে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সরকারিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা যদি আগামীকাল জাতীয় সংলাপ ডাকে, আগামীকালই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। প্রধান উপদেষ্টা চাইলে নিষিদ্ধ করতে পারে এবং তিনি সেটি না করে কখনো বিএনপির ঘাড়ে দায় চাপাচ্ছেন, কখনো অন্য দলের ঘাড়ে দায় চাপাচ্ছেন। আমার কাছে যতটুকু তথ্য রয়েছে, মূলত আন্তর্জাতিক চাপ রয়েছে। আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছে। দেখবেন যে প্রধান উপদেষ্টার সাথে অনেক আন্তর্জাতিক গোষ্ঠী দেখা করতে আসে এবং তারা এসে একটি প্রশ্ন করে যে আপনারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন? এই প্রশ্ন করে কেন, কি কারণ? মূলত প্রধান উপদেষ্টা তো সরাসরি বলতে পারতেছেন না যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। তো সেই জায়গায় তিনি বারবার বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। সরকারকে বলবো যে এই মুহূর্তে তারা নির্বাচনে অংশ নিবে দলীয় সিদ্ধান্ত না, এটি আমাদের সিদ্ধান্ত। এই টেবিলে আমরা যারা আছি, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাতে ইসলাম, আমরা সবাই একতাবদ্ধ এই দেশ গঠন করার ব্যাপারে, গণহত্যার বিচারে, রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমরা সবাই একতাবদ্ধ। আসুন আমরা এক থাকি। আমরা এক থাকলে যেমনিভাবে ভাঙতে পেরেছি, আমরা এক থাকলে, একতাবদ্ধ থাকলে আমরা এই রাষ্ট্র গঠন করতে পারবো। প্রত্যেকটা দল একতাবদ্ধ হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার পরে এই দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমি জানি না তিনি কোন চাপে এই মুহূর্তে বলছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই। সুতরাং আমাদের স্পষ্ট কথা, আমরা যারা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা ভূমিকা রেখেছি, আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগ আগামী নির্বাচন কেন, বাংলার মাটিতে আওয়ামী লীগ নামের কোনো দল আর নির্বাচনে অংশ নিতে পারবে না। এই ব্যাপারে জাতীয় ঐক্যমত দরকার। এই জাতীয় ঐক্যমত যদি না থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগকে আমরা যদি আশ্রয় প্রশ্রয় দিই, আওয়ামী লীগ ফিরে এসে আমাদের কাউকে রেহাই দিবে না, রক্ষা করবে না। আওয়ামী লীগ এসে আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলাবে। সুতরাং বিপ্লবী বন্ধুগণ, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আসুন আমরা ততক্ষণ পর্যন্ত এক থাকি যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে এবং বাংলাদেশকে আমরা সুন্দরভাবে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে গঠন করতে পারছি। তরুণ সমাজ যারা বিপ্লবে ভূমিকা রাখলো, সেই ছাত্রনেতাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আমরা শুনছি। কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, শুধুমাত্র বিপ্লবে যে সকল ছাত্রনেতারা ভূমিকা রেখেছে তারা না, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের বিরুদ্ধে একই অভিযোগ। আমি গতকাল বলেছি, গতকাল চাঁদপুরে গিয়েছিলাম যে আমরা কেউ আওয়ামী লীগ হব না। আমরা যদি আওয়ামী লীগের মতন অত্যাচার করি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের সাথে নিয়োজিত হই, তাহলে কিন্তু দেশের মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। সুতরাং আওয়ামী লীগের কাছ থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, বাণিজ্য থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হবে যে রাষ্ট্রে আমরা সবাই নিরাপদে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। সেই ধরনের রাষ্ট্র গঠনে আজকে আমাদের সবাইকে, বিএনপি, জামাতে ইসলাম, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে। আমি সর্বশেষ বলবো, আপনারা দেখেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটি চক্রান্ত শুরু হয়েছে। সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে যাচ্ছে। এই অভ্যুত্থানে যদি
সেনাবাহিনী ভূমিকা না রাখতো তাহলে কি অভ্যুত্থান সফল হতো? কোনোভাবেই সফল হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগের দিকে, আওয়ামী ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করা হয়েছে, তখনই গণ অভ্যুত্থান সফল হয়েছে। সুতরাং আজকে যারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আর একটি ১-১১ তৈরি করার চক্রান্ত করছে, তাদের বিষয়ে আমাদের সতর্ক এবং সোচ্চার থাকতে হবে। গতকাল রাতে ফেসবুকে গুজব রটে গিয়েছে যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করছে। জনগণকে এইভাবেই ক্ষুব্ধ করা হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে নামানোর একটি চক্রান্ত করা হচ্ছে এবং এই চক্রান্তের সাথে দেশীয় এবং বিদেশি চক্রান্তকারী দল জড়িত। এদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক এবং সোচ্চার থাকতে হবে। সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। আমরা জানি যে অনেকে জানে যে তিনি আসলে শেখ হাসিনার আত্মীয় ছিলেন, তারপরেও তিনি যে ভূমিকা রেখেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগ যদি আবারও ফেরে, সবার আগে তো এই সেনাপ্রধানকে ফাঁসি দেওয়া হবে। সুতরাং আজকে সেনাপ্রধানকে শুধুমাত্র শেখ পরিবারের আত্মীয় হওয়ার কারণে যারা বিতর্কিত করার চেষ্টা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই সেনাপ্রধানকে হটিয়ে আপনারা কাকে সেনাপ্রধান বানাতে চান? সেই বিকল্পকে আমরা তো জানি যে সেনাবাহিনীকেও হাসিনা বিতর্কিত করার চেষ্টা করেছে। আজকে আপনি তাকে সরিয়ে যে আরেকজনকে দিবেন, তিনি যে ফখরুদ্দিন মঈনুদ্দিন হবে না তার নিশ্চয়তা কি? তিনি যে ক্ষমতা টেক ওভার করবে না তার নিশ্চয়তা কি? এখনো পর্যন্ত তো বর্তমান সেনাপ্রধান ক্ষমতা টেক ওভার করেনি। তিনি বলেছেন যে সেনাবাহিনীর মধ্যে কোনো রাজনীতি থাকবে না, এই ওয়াদা করেছেন। আমরা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলবো যে সেনাবাহিনীরও সংস্কারের প্রয়োজন আছে, কারণ হাসিনা কিন্তু প্রত্যেকটা বাহিনীকেই কলুষিত করার চেষ্টা করেছিল। সেনাবাহিনীর মধ্যে যতটুকু বিতর্ক ছিল, আমি সেনাপ্রধানকে বলবো ওই বিতর্কটুকু আপনি সরিয়ে আপনি ঝেঁটিয়ে ফেলেন, তাহলে সেনাবাহিনী আমাদের কাছে যে গর্বের একটি বিষয় ছিল, সেই গর্বের বাহিনী হিসেবেই থাকবে। সেনাবাহিনীর বিরুদ্ধে এদেশের জনগণকে কোনোভাবেই মুখোমুখি দাঁড় করানো যাবে না। সেই চক্রান্ত যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে।